হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি কিভাবে সহজে তোমরা বুঝতে পারো সেই জন্য একটা বিশেষ উপায় নিয়ে এসেছি। আমি তোমাদের শুভদীপ স্যার, লার্ন টু মোডের একজন শিক্ষক। তো চলো, কার্যক্ষমতা শক্তি তোমাদের অধ্যায়টিকে কিভাবে সহজে উপস্থাপন করা যায় বা কিভাবে তোমরা সহজে বুঝতে পারো সেটা দেখা যাক। দেখো, কার্য, প্রথম কথা হচ্ছে কার্য শব্দটাতে আমরা সবাই অত্যধিক পরিচিত। আমরা সবাই দৈনন্দিন জীবনে নানা রকম কাজ করে থাকি, তো কাজ জিনিসটা আমরা জানি। কিন্তু বিজ্ঞানের ভাষায় কার্য বলতে কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, তুমি হয়তো এক বালতি জল নিয়ে এলে বা তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো, সেখানে তোমার দ্বারা কতটা কার্য করা হচ্ছে, কি আদেও তোমার দ্বারা কোনো কার্য করা হচ্ছে কি না, সেটা তোমাদেরকে যখন আমি কার্য জিনিসটা বোঝাবো তারপরেই তোমরা বিচার করবে। তো কার্য বলতে কি বোঝানো হচ্ছে, ধরো একটা বস্তু, এই বস্তুটাকে ভর হচ্ছে এম, এই বস্তুটার উপর আমি যদি একটা বল প্রয়োগ করি, এফ পরিমাণ যদি একটা বল প্রয়োগ করি, তাতে এই বস্তুটার যদি কিছুটা সরণ ঘটে, অর্থাৎ যদি ডি পরিমাণ আমার সরণ ঘটে, তাহলে আমি কি বলতে পারি যে এই বল দ্বারা এই বস্তুটার ওপর কার্য করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়, তার ফলে বস্তুটার যদি প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে সেই বল দ্বারা কৃতকার্য করা হয়েছে বলে বলা হবে। এবারে তোমরা তাহলে বলবে, যদি কোনো বস্তুর ওপর আমি বল প্রযুক্ত করি, তাতে যদি সেই বস্তুটার কোনো সরণ না ঘটে, তাহলে সেই বল দ্বারা কি কোনো কাজ করা হচ্ছে না? তো উত্তর হচ্ছে যে না, হচ্ছে না। ঠিক আছে, আমি যতই জোর দিই এই বোর্ডটার ওপরে, এই বোর্ডটা কি আমার সরবে? সরছে না। তাহলে আমার এই যে প্রযুক্ত বল, সেই বল দ্বারা কোনো কাজ করা হচ্ছে না। ঠিক আছে, তো কার্য করতে গেলে কি করতে হবে? বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ ঘটাতে হবে। ঠিক আছে, যদি সরণ হয় তাহলেই বলবো কার্য হচ্ছে, যদি সরণ না ঘটে তাহলে আমি বলতে পারবো না যে কোনো কার্য হচ্ছে বলে। এবারে এই কার্যটাকে আমি মাপবো কি করে? যে আমি তো বল দিলাম, বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ ঘটলো, তাহলে আমার কতটা পরিমাণ কার্য হলো সেটাকে আমরা কিভাবে পরিমাপ করব? দেখো, কার্যকে আমরা কি দিয়ে ডিফাইন করি? ডব্লু দিয়ে। ডব্লু ফর ওয়ার্ক, তো সেই জন্য ডব্লু দিয়ে আমার ডিফাইন করা হয়। তো ডব্লু সমান কি বলছে? এফ ইন্টু ডি। দুটোর মাথায় কি থাকবে? তীর চিহ্ন থাকবে। কেন তীর চিহ্ন দেওয়ার কারণ কি? কারণ আমরা জানি বল কি রাশি? ভেক্টর রাশি। ডি কি রাশি? অর্থাৎ সরণ কি রাশি? সেটাও ভেক্টর রাশি। কারণ এদের কি আছে? মানও আছে আর অভিমুখও আছে, সেই জন্য বল আর সরণ দুটোই কি হচ্ছে? ভেক্টর রাশি হচ্ছে। তো এই দুটো ভেক্টর রাশির গুণফল, সেই গুণফলটাই হচ্ছে আমার কার্যের পরিমাপ। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি কার্য নির্ণয় করতে হয়, তোমাকে বল আর ওই বস্তুর প্রয়োগ বিন্দুর সরণের গুণফল করতে হবে, তাহলে আমরা কি বের করতে পারবো? কার্য বের করতে পারবো। এবারে তোমার কাছে একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে একটা বস্তুর ওপর আমি ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করে টানছি, বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এই বল দ্বারা এই বস্তুটার ওপর কতটা পরিমাণ কাজ হয়েছে কিভাবে আমরা বলতে পারবো? দেখো, আমি বস্তুটার ওপর কোনো অনুভূমিক বল দিইনি। অনুভূমিক মানে কি? এই বরাবর বল। আমি কি দিয়েছি? এর সঙ্গে একটা অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে বল প্রয়োগ করেছি, এই বরাবর। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এই কোণটার নাম হচ্ছে থিটা। তো তাহলে এই বল বল আমি প্রয়োগের জন্য অনুভূমিক বলটা কত হবে? না, এফ কস থিটা। ঠিক আছে, এই বলটার মান কত হবে? এফ কস থিটা। তো এই বলটার জন্য কি হবে? এই বস্তুটার প্রয়োগ বিন্দুর সরণ ঘটবে। এম পরিমাণ বস্তুর প্রয়োগ বিন্দুর কি হবে? সরণ ঘটবে। সেই সরণটাকে ধরে নিলাম ডি। তো আমরা কার্যের পরিমাপের ক্ষেত্রে কি বললাম? ডব্লু সমান এফ গুণিত ডি। তাহলে এক্ষেত্রে আমি ডব্লু সমান কি বলতে পারবো? অনুভূমিক বল মানে কি? এফ কস থিটা
ইন্টু ডি। তাহলে এক্ষেত্রে ডব্লুর আরেকটা পরিমাপ পাচ্ছি, সেটা হচ্ছে এফ কস থিটা ইন্টু ডি। তো এই হচ্ছে আমার বলের পরিমাপ। ঠিক আছে, যে অনুভূমিক বল ইন্টু সরণ, অথবা যদি থিটা অ্যাঙ্গেলে থাকে তাহলে এফ কস থিটা ইন্টু সরণ। বোঝা গেল? এরপরে আমরা দেখব যে বলটা কি রাশি। দেখো, বল কি হচ্ছে, কার্যটা কি রাশি, সরি, কার্য কি রাশি। দেখো, কার্য সমান কি হচ্ছে, বল গুণিত সরণ। বলটা কি রাশি, ভেক্টর। আর সরণও কি রাশি, ভেক্টর। আমরা পড়েছি দুটো ভেক্টর রাশির গুণফল সব সময় কি হয়, একটা স্কেলার রাশি হয়। তো কার্য আমার এখানে তাহলে কি রাশি হবে, স্কেলার রাশি হবে, স্কেলার রাশি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার কার্য। কার্য তাহলে কি রাশি হলো, স্কেলার রাশি হলো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে কার্যের মাত্রা কি হবে। কার্যের মাত্রা মানে কি, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। তাহলে বলের মাত্রা আমরা কি জানি, বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। সরণ, সরণের মাত্রা কি হয় এল, তাহলে গুণ করলে কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আমার কার্যের মাত্রা কি দাঁড়াচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এরপর আসবো আমরা একক। আচ্ছা দেখো, কার্যের দু ধরনের একক হয়, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এ দিয়ে লিখছি পরম একক, আরেক দ্বিতীয় হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, ঠিক আছে। এবারে এই পরম একক, এই পরম একককে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি না আর্গ, আর এসআই পদ্ধতিতে কার্যের কি না জুল। ঠিক আছে, এবারে আমার আর্গ কাকে বলে, বা আর্গ বলতে আমি কি বুঝবো। ধরো একটা বস্তু, যে বস্তুটার ভর কত 1 গ্রাম, সেই বস্তুটার উপর আমি যদি 1 ডাইন বল প্রয়োগ করি এবং তার জন্য সেই বস্তুটার সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কত কার্য হয়েছে বলবো না 1 কার্য হয়েছে আমি বলতে পারবো। অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুর ওপর যদি 1 ডাইন বল প্রযুক্ত করার জন্য বস্তুটার সরণ কত হতে হবে 1 সেন্টিমিটার হয়, তাহলে সেই বল দ্বারা কার্য কত হয়েছে 1 আর্গ। অর্থাৎ 1 আর্গ সমান কি বল গুণিত সরণ, তাহলে 1 ডাইন গুণিত 1 সেমি সমান কত হচ্ছে 1 ডাইন সেমি। বোঝা গেল? এই হচ্ছে আমার আর্গের সংজ্ঞা। এরপর এসআই পদ্ধতিতে তার একক কি বললাম জুল। তো জুল কাকে বলে না, জুল হচ্ছে ওই একই জিনিস, একটা 1 গ্রামের জায়গায় এসআইতে ভরের একক কি হবে 1 কেজি, বলের একক এসআইতে কি হবে 1 নিউটন। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর ওপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি, তার জন্য এই 1 কেজি ভরের বস্তুটা যদি 1 মিটার পথ অতিক্রম করে বা 1 মিটার যদি এই বস্তুটা সরণ ঘটে, তাহলে যে কার্যটা হবে সেই কার্যটাকে কি বলতে পারবো যে 1 জুল কার্য হয়েছে। অর্থাৎ 1 জুল সমান 1 নিউটন গুণিত 1 কেজি। ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তার জন্য সরণ যদি আমার 1 মিটার ঘটে, তাহলে যে কার্যটা হবে তাকে কি বলবো 1 জুল কার্য হয়েছে। তাহলে 1 জুল সমান কি 1 নিউটন ইন্টু 1 কেজি সমান কি হবে 1 নিউটন কেজি।
ঠিক আছে। এবারে তোমাদেরকে যেটা পরীক্ষায় আসে, জুল ও আর্গের সংজ্ঞা তো পরীক্ষাতে আসে, তার সঙ্গে বলে যে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি। এটা আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক কি, দেখো 1 জুল সমান আমি কি পেলাম, 1 নিউটন গুণিত 1 কেজি। আমরা জানি 1 নিউটন সমান কত ডাইন, 10⁵ ডাইন, ইন্টু 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে এখানে আমার কি হবে, 10⁵ ডাইন ইন্টু 10⁵ সরি 1 কেজি বললাম, এটা 1 মিটার হবে, 1 মিটার। তাহলে 1 নিউটন গুণিত 1 মিটার, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, না 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 10⁵ ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 10⁵ ডাইন সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার মানে কি, 1 ডাইন সেন্টিমিটার মানে 1 আর, তাহলে 10⁵ ডাইন সেন্টিমিটার মানে কত হচ্ছে 10⁵ আর্ক। ঠিক আছে, তাহলে 1 জুল সমান কত আর্ক, 10⁵ আর্ক। এই হচ্ছে আমার জুল আর আর্গের মধ্যে সম্পর্ক। বোঝা গেছে? তোমরা এই জায়গাটা একটু কারেক্ট করে নেবে যে 1 নিউটন ইন্টু 1 মিটার হবে, 1 কেজি না। ঠিক আছে, এরপরে তাহলে এই হয়ে গেল আমার পরম একক। এরপরে আসি অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককের সিজিএস পদ্ধতিতে আমার কি বলছি, সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক বলা হচ্ছে গ্রাম ভার, আর এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে কিলোগ্রাম ভার, কিলোগ্রাম ভার। ঠিক আছে, এবারে গ্রাম ভার কাকে বলে আর কিলোগ্রাম ভার কাকে বলে, দেখো গ্রাম ভার, গ্রাম ভার বলতে কি বোঝায়, যে একটা 1 গ্রাম ভরের বস্তুকে, এটা 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিপরীতে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে 1 গ্রাম ভর। অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে যে বল প্রয়োগ করলে সেটা কি হচ্ছে 1 সেন্টিমিটার পথ অতিক্রম করছে, তো সেইটাকে বলা হচ্ছে 1 গ্রাম ভার। তাহলে 1 গ্রাম ভার সমান কত হবে, 1 × 981, কারণ আমরা কি জানি 981টাকে কি বলা হয় অভিকর্ষ ত্বরণের মান, সিজিএস এর অভিকর্ষ ত্বরণের মান 981 ইন্টু 1 সেমি সমান কত হচ্ছে 981 গ্রাম সেন্টিমিটার। তাহলে 1 গ্রাম ভার সমান কত, 981 গ্রাম সেন্টিমিটার। তেমনি এসআই পদ্ধতিতে একক কি হবে কিলোগ্রাম ভার। তাহলে 1 কিলোগ্রাম ভার বলতে কি বোঝায়, না 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি 1 মিটার ওপরে তুলতে হয় তাহলে যে পরিমাণ কার্য করতে হবে তাকে কি বলা হচ্ছে 1 কিলোগ্রাম ভার। তাহলে 1 কিলোগ্রাম ভার সমান 1 কেজি ইন্টু 1 কেজি ভর ইন্টু 1 মিটার। তাহলে দেখো 1 কেজি ভর মানে 1 কেজি মানে কত, 1000 গ্রাম। আচ্ছা 1 ভর মানে কত বোঝাচ্ছে 981 ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। তাহলে আমার কত হচ্ছে 981 ইন্টু 10⁵ গ্রাম সেমি হলো। তাহলে 1 গ্রাম সেমি মানে কত এটা, তাহলে দেখো এখানে তাহলে কি হচ্ছে 9.81 ইন্টু 10⁵ গ্রাম সেমি। এবারে আমরা আগের সম্পর্কে যেটা জেনেছি যে 1 আর্ক সমান কত জুল,
না 10⁻1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে গ্রাম সেমি কিসের একক? আমার আর্গের একক। তাহলে কত হবে? 9.81 ইন্টু 10⁻7 আর্গ হয়ে গেল। তাহলে 1 কিলোগ্রাম ভার মানে কত আর্গ? 9.81 ইন্টু 10⁻7 আর্গ সমান কত জুল? 9.81 জুল। হয়ে গেল। তাহলে 1 কিলোগ্রাম ভারের সঙ্গে জুলের সম্পর্ক বেরোলো, 1 গ্রাম ভারের সঙ্গে আমার 1 আর্গের সম্পর্ক বেরোলো। গ্রাম সেমি মানে আমরা কি জানি? আর্গ। তাহলে 981 আর্গ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার অভিকর্ষীয় একক পদ্ধতিতে কার্যের সিজিএস আর এসআই একক হয়ে গেছে। এরপরে তোমাদেরকে যেইটা জানতে হবে সেটা হচ্ছে শূন্য কার্য বলতে কি বোঝায়। শূন্য কার্য নাম শুনেই বোঝা যাচ্ছে যে শূন্য কার্য কি জিনিস। দেখো, শূন্য মানে কি? যার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ যেটা নেই। তো শূন্য কার্য কাকে বলে, কি বলবো না? যখন কোনো বস্তুর ওপর আমি বল প্রয়োগ করা সত্ত্বেও সেই বস্তুটার যখন কোনো সরণ ঘটছে না, অর্থাৎ তুমি যদি একটা বাড়ির দেওয়ালকে ঠেলো তাহলে বাড়িটার কি কোনো সরণ ঘটবে? ঘটবে না। তার ফলে তার সরণ কি হচ্ছে? ডি কি হয়ে যাচ্ছে? শূন্য। তোমার এফ যা খুশি হতে পারে, কিন্তু তার জন্য ডি কি হচ্ছে? শূন্য। তাহলে ডব্লু, ডব্লু সমান কি? এফ ইন্টু ডি। তাহলে এফ এর মান যা খুশি হোক, ডি এর মান তো শূন্য, তাহলে গুণফল কি হবে? শূন্য হবে। তো যে বল দ্বারা কোনো বস্তুর ওপর কোনো কার্য সম্পাদিত হয় না, অর্থাৎ বস্তুটার কোনো সরণ ঘটে না, তো সেই কার্যটাকে কি বলা হচ্ছে? আমার শূন্য কার্য বলা হচ্ছে। শূন্য কার্য বলা হচ্ছে। বোঝা গেছে? এরপর দেখো, কার্যকে দুভাগে ভাগ করা যায়। কার্যের দু ধরনের প্রকারভেদ হয়। সেই প্রকারভেদ গুলো কি কি? না, একটা বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য। আরেকটা হচ্ছে কি? বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে? তো বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়? ধরো আমি যদি এই ডাস্টারটাকে এখান থেকে আমি যদি ফেলে দিই নিচে, তাহলে কি হবে? ডাস্টারটা নিচে পড়ে যাবে। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? আমার অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। তো ডাস্টারটাকে আমি যখন এখানে রেখেছিলাম, এখান থেকে যখন ছেড়ে দিলাম, তখন ডাস্টারটা কোন দিকে পড়লো? নিচের দিকেই পড়লো। অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হচ্ছে, বস্তুর সরণ কি হচ্ছে? সেই দিকেই ঘটছে। তো সেইটাকেই কি বলা হচ্ছে? বলের দ্বারা কার্য। অর্থাৎ বলের অভিমুখ, অভিমুখ যেদিকে হবে, বস্তুর সরণও কি হবে? সেই দিকেই ঘটবে। বস্তুর সরণ সেই দিকেই ঘটবে। অর্থাৎ বলের অভিমুখ আর বস্তুর সরণ যদি একই দিকে হয়, তাহলে সেইটাকে কি করব? বলবো বলের দ্বারা কার্য। ঠিক আছে? আর বলের বিরুদ্ধে কার্য মানে কি? যে বলের অভিমুখ আর বস্তুর সরণ যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ আমি যদি কোনো একটা নিচে পড়ে থাকা বস্তুকে আমি যদি নিচে থেকে যদি ওপরে তুলি, তাহলে কি হবে? বস্তুটাকে তো পৃথিবী নিচের দিকে টানছে। তাহলে আমি কি করছি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি। ঠিক আছে? তাহলে সেই বল দ্বারা যে কার্যটা, সেটাকে কি বলা হচ্ছে? বলের বিরুদ্ধে কার্য। বোঝা গেল? অর্থাৎ কোনো বস্তু যখন ওপর থেকে নিচে পড়ছে, সেটা অভিকর্ষ বলের অভিমুখে হওয়ার জন্য সেটা কি হচ্ছে? অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে। আর যখন বস্তুটাকে আমি নিচে থেকে উপরে তুলছি, তখন কি হচ্ছে? অভিকর্ষ বলের অভিমুখের বিপরীতে কাজ করছে। সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে? বলের বিরুদ্ধে কার্য। বুঝে গেছে? আশা করি তোমাদের বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে কার্যহীন বল বলতে কি বোঝায়। কার্যহীন বল কাকে বলে? দেখো, নামটা দেখেই বোঝা যাচ্ছে যে কার্যহীন বল, অর্থাৎ যে বল দ্বারা কোনো কার্য সম্পাদন করা যায় না বা সম্পাদিত হয় না, সেই বলটাকে কি বলা হয়? আমার কার্যহীন বল বলা হয়। অর্থাৎ এখানে
বিজ্ঞানের ভাষায় কি বলছে, যখন কোনো একটা বস্তুর সরণ আর তার উপরে প্রযুক্ত বল যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ সরণ ঘটছে ধরো এদিকে আর বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে আমার এই দিকে, তখন তাদের মধ্যে কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। তো সেই বলকে কি বলা হচ্ছে, কার্যহীন বল বলা হচ্ছে। অর্থাৎ বস্তুর সরণ এবং বলের অভিমুখ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেই বল দ্বারা কোনো কার্য করা হয় না, সেই বলটাকে কি বলা হচ্ছে, কার্যহীন বল বলা হচ্ছে। এবারে কার্যহীন বলের যদি একটা বিখ্যাত উদাহরণ বলা যায়, সেটা হচ্ছে ধরো তুমি হাতে করে সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তো সুটকেসের অভিমুখ কোন দিকে থাকছে, এই বরাবর থাকছে, আর সুটকেসের ওপর অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাহলে সুটকেসের সরণ কি হচ্ছে, এই বরাবর, আর সুটকেসের ওপর অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তো এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। অর্থাৎ তুমি কি করছো, সুটকেসটাকে যখন নিয়ে যাচ্ছ, তোমার দ্বারা কার্য সম্পাদিত হলেও অভিকর্ষ বল দ্বারা কোনো কার্য সম্পাদন হচ্ছে না। তার একটাই কারণ, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি আছে। তো এই যে বলটাকে, এই যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলটাকে কি বলা হচ্ছে, কার্যহীন বল বলা হচ্ছে। বোঝা গেল? বা ধরো সূর্যের চারিদিকে আমাদের কি হচ্ছে, পৃথিবী ঘুরছে, সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ঘুরছে, তো আমরা যদি দেখি পৃথিবী কি হচ্ছে, এই অভিমুখ বরাবর ঘুরছে, তাই তো, তাহলে পৃথিবীর অভিমুখ এই দিক, আর সূর্য কি করছে, পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে, তো তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ সূর্য পৃথিবীকে যে বল দিয়ে আকর্ষণ করে রেখেছে, বা যার যে বলের জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেই বল দ্বারাও কোনো কার্য সম্পাদন করা হয় না, ঠিক আছে, কারণ কি তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো সেই বলটাকেও কি বলা হচ্ছে, আমার কার্যহীন বল বলা হচ্ছে। বোঝা গেছে? আশা করি তোমাদের কার্য যে টপিকগুলো আছে সেইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো একটা প্রবলেম তোমাদেরকে দিই, সেই প্রবলেমটা তোমরা করো। ধরো রাম রাম একটা বস্তু যার ভর হচ্ছে 10 কেজি, তার উপরে আমার 100 নিউটন বল প্রয়োগ করলো, তার ফলে এই 10 কেজি ভরের বস্তুটা সরণ ঘটল 10 মিটার। তাহলে রাম যে কার্য করেছে সেই কার্যটার পরিমাপ কত? আমি কি বললাম, যে রাম 10 কেজি ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করেছে, এফ সমান কত, 100 নিউটন। তার জন্য সেই বস্তুটা সরণ কত ঘটেছে, ডি সমান কত, 10 মিটার। তাহলে আমি কি চাইছি, যে ডব্লু সমান কত হবে? আমরা কি বললাম, যে ডব্লু সমান কি, এফ ইন্টু ডি। তাহলে এফ কত বলা আছে, 100, ডি কত বলা আছে, 10। একক কি, এরও আছে এসআই এককে, এরও আছে এসআই এককে, তাহলে কার্যের এসআই একক কি না, জুল, যে, তাহলে কত জুল কাজ করেছে না, 1000 জুল কার্য সম্পাদিত করেছে। বোঝা গেছে? তোমাদের এরকম ধরনের প্রবলেম আসবে, তো আশা করি তোমাদের যদি এরকম প্রবলেম আসে, তাহলে তোমরা সেই প্রবলেমগুলোর সমাধান করতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।